আপ কি আদালতে ভারতের সুরক্ষা মন্ত্রীর ওপর অভিযোগ হলো যে উনি নিজের সম্পর্কে তথ্য গোপন রাখেন। রাজনাথজি, আপনি আপনার জীবন সম্পর্কে, ছোটবেলা সম্পর্কে, যৌবন সম্পর্কে কখনো কথা তোলেন না। তাই ভাবলাম আপকি আদালতে সমস্ত রহস্যের উন্মোচন হোক। যদিও এটা আমার পক্ষে খুবই কঠিন একটা কাজ। এটা কি সত্যি যে আপনি ফিজিক্সের স্টুডেন্ট ছিলেন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, কিন্তু ক্লাসগুলো বাঙ্ক করে সংঘের শিবিরে যাতায়াত করতেন? হ্যাঁ, আমি যেতাম। আমি যখন ক্লাস 9 এ পড়তাম, সেই সময়ই আমি রাষ্ট্রীয় সংঘের সেবক সংঘের শাখায় বারবার যেতাম। আমি নিয়মিতই যেতাম। আর যখন আপনি লেকচারার হলেন, টিচার হলেন, তখন খুবই কড়া টিচার ছিলেন? না, এইটুকু আমি বলতে পারি যে আমাদের যে ক্লাসটা ছিল, সেই সময় যেসব ছেলেমেয়েরা প্রায়ই ক্লাসেস অ্যাটেন্ড করত না, তখন যখন আমাদের ক্লাস থাকতো, তখন গোটা রুমটা পুরোপুরি ভরে থাকতো একেবারে। মানে স্টুডেন্টদের দ্বারা। তো এই সৌভাগ্যটা আমার পাওনা হয়েছে। আর এটাও সত্যি যে আপনি আইএস হতে চেয়েছিলেন? কোনোদিনই না। আমি আইএএস হতে চাইনি। তবে মনে যে ইচ্ছেটা আমার জেগেছিল সেটা হলো আর্মিতে যাওয়ার একটা ইচ্ছা হয়েছিল। সেই সময় আমি একটা পরীক্ষাও দিয়েছিলাম এনডিএর। কিন্তু যখনই আমি এক্সাম দিলাম সেই সময় আমার বাবা মারা গিয়েছিলেন। আর সেখানেই সব থেমে গিয়েছিল। কারণ এরপর আমি আর এগোতে পারিনি। আর তারপর এমএসসি করলাম। আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ছিলেন পিটি শান্ডি তখন। উনি আমাকে খুবই ভালোবাসতেন। কারণ আমি আন্দোলন করতাম, কিন্তু কখনো পরীক্ষাকে স্থগিত করার জন্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর কখনো কোনো চাপ সৃষ্টি করিনি। সেইজন্য আমাকে উনি খুবই ভালোবাসতেন। আমি ওই সময় ফার্স্ট ডিভিশন তো পেতামই। এমএসসি করার পর উনিই আমাকে বলেছিলেন যে, "বাবা, তুমি এখানে বিশ্ববিদ্যালয়ে থেকো না।" কারণ আমি অনেক বেশি আন্দোলন করতাম। তারপর আমি এপ্লাই করলাম কেবি পোস্ট গার্ড কলেজে। ফিজিক্সের লেকচারার হয়ে গেলাম। কিন্তু কেউ এটা ভাবতে পারেনি যে, যে যুবক একসময় সেনাবাহিনীতে যেতে চাইতো সে ভারতের সুরক্ষামন্ত্রী হয়ে যাবে? এটা তো আমিও কোনোদিন ভাবিনি যে এমনটা হবে। এটা কি সত্যি যে যখন এমার্জেন্সি চলছিল, হ্যাঁ। সেই সময় আপনি বড় নেতা হয়ে গেছিলেন? সেই সময় আমি লেকচারার ছিলাম। যখন আমার এজ 21, ২১ বছর বয়সে আমি আ ফিজিক্সের লেকচারার হয়ে গিয়েছিলাম। আর মানে পলিটিক্যালি একটু অ্যাক্টিভও ছিলাম আমি। শ্রমিকদের আন্দোলনে আমি অংশ নিতাম। আর তার পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গতিবিধিতে সেই সময় আমার খুবই সক্রিয় ভূমিকা ছিল। আর এক করে সমস্ত পলিটিক্যাল পার্টি আর জেলা মিলে আমাকে জেপি মুভমেন্ট যেটা শুরু হয়েছিল তার কনভেনর করে দিয়েছিল। তখন আমি সবথেকে ইয়াং ছিলাম। যতজন ছিল লিডারশিপে সবার থেকে ইয়াং ছিলাম। কিন্তু সবাই মিলে আমার উপর দায়িত্ব দিল। আর তারপর মুভমেন্ট শুরু হয়ে গেল। আমি প্রায় ১৮ মাস জেলের ভিতরে ছিলাম। ১৭.৫ মাস বা ১৮ মাস হবে। সেই বয়সে জেলে ছিলাম। প্রায় ২৩ বছর ধরা বয়সে। পড়েছিলেন কি করে? আমি আমার তখন সদ্য বিয়ে হয়েছিল আর সেই সময় আমি বাড়িতেই ছিলাম। আর আর সেইদিন আমার শ্রীমতী আমার জন্য সুজির হালুয়া তৈরি করেছিল। আর আমি এক্সারসাইজও করতাম সেই সময়ও। ছোটবেলা থেকেই আমি এক্সারসাইজ করতাম। সেই সময়ও আমি এক্সারসাইজ করতাম। ছাদের উপর এক্সারসাইজ করার পর আমি নিচে এলাম। আর তারপর স্নান করার পর আ যেই আমি জামা-কাপড় পরতে যাচ্ছিলাম, তখন নিচ থেকে আমাদের বাড়িতে যে কাজ করত, আমাদের যে চাকর ছিল, খেয়ে এসে বলল যে, "সাহেব, নিচে অনেকগুলো পুলিশের গাড়ি এসেছে।" আর সেই সময় মিস্টার উপাধ্যায় ছিলেন কোতোয়ালির ইন্সপেক্টর। তিনিও ছিলেন, ডেপুটি এসপিও ছিলেন। আর উনারা আপনার কথা জিজ্ঞেস করছেন। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে অ্যারেস্ট করার জন্য এসেছেন। তখন আমি বললাম যে, "উনাদেরকে উপরে ডেকে আনো। ডেপুটি এসপি এবং যে ইন্সপেক্টর রয়েছেন, উনাদেরকে বসাও। বলো যে আমি স্নান করছি। ব্রেকফাস্ট সেরে-টেরে নিয়ে আমি যাব।" উনারা বসেছিলেন। তারপর আমি ডেকে উনাদেরকে ব্রেকফাস্ট করতে বললাম। তারপর ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে গেলাম। থানায় নিয়ে গেল। তারপর খুবই সম্মানের সঙ্গে লাঞ্চও করালেন তারা। আর রাতে প্রায় ১১টা নাগাদ আমাকে সেখানকার ডিস্ট্রিক্ট জেল ছিল, সেখানে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। আর তারপর আমাকে প্রায় ২-২৫০ যেসব অন্য লোকজন গ্রেফতার হয়েছিল, তারা একটা কম্পাউন্ডে ছিল। একটা লবিতে।
আর আমাকে সেই সময় সলিটারি সেল, যেটা একাকিত্ব বলা হয়, সেটা দেওয়া হলো। আমার সঙ্গে একজন আশারাম যাদব ছিলেন, লালবাবু ছিলেন, উনাদের আলাদা ঘরে আর আমাকে আলাদা ঘরে। তা প্রায় যতদূর আমি এখনো ভুলিনি, ২.৫ মাস বা ২ মাসের কাছাকাছি আমি একাকিত্বে কাটিয়েছি সলিটারি সেলে। আর তখন সদ্য, সদ্য বিয়ে হয়েছিল। একাকিত্বে যখন আ ছিলেন, তখন আপনার স্ত্রী না, আপনার না, স্ত্রী রাগ বউ রাগ করেননি কখনো? না, না, বউ রাগ করবে কেন? বউ আগে থেকেই খুব বুঝদার ছিল। আ বউকে নিয়ে আমার জীবনে কোনোদিন কোনো অভিযোগ নেই। আসলে বউয়ের প্রতি জিজ্ঞেস করলে বলব ওর প্রতি সবসময় সম্মান রয়েছে। আমি আপনার বায়োগ্রাফিতে পড়েছি যে, পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছিল, তখন আপনার মাও সেখানে এসেছিলেন? না, না, সেই সময়কার কথা নয়। আসলে ব্যাপারটা হলো আমি যখন একাকিত্বে ছিলাম তারপর যেটা হয়েছিল, তা হলো এনাকে এই জেলে রেখো না, ওনাকে সেন্ট্রাল জেল নৈনিতে পাঠিয়ে দাও। কারণ একদিক থেকে ২৫০ লোক স্লোগান দিতে থাকতো আর এদিক থেকে আমি একা স্লোগান দিতাম গভর্নমেন্টের বিরুদ্ধে। না হলে এদিক থেকে আমি স্লোগান দিতাম আর ওপাশ থেকে ২৫০ জন যারা কম্পাউন্ডে ছিল তারা স্লোগান দিত। আর তারপর অথরিটি সিদ্ধান্ত নিল যে ওখানে ওনাকে রাখা যাবে না, উনি স্লোগান দিতেই থাকবেন। উনাকে সেন্ট্রাল জেল নৈনি এলাহাবাদে পাঠিয়ে দাও। তাই যখন আমাকে নিয়েই যাওয়া হচ্ছিল তখন রেলওয়ে স্টেশনের মধ্যে অনেক বড় ফোর্স দাঁড় করানো ছিল। তখন আমার মা, আমার স্ত্রী, আরও আশেপাশে সবাই, যতজন মহিলারা এসেছিলেন, তাদের মধ্যে আমার মাও ছিলেন। উনি দেখলেন যে পুলিশ আমাকে ঘিরে রেখেছে আর বললেন যে, "বাবা যাই হোক না কেন ক্ষমা চাইবি না, মাথা নিচু করবি না। তাতে যদি সারা জীবন জেলে কাটাতে হয় সেটা আমি মেনে নেব। কি আর করা যাবে?" খুবই অদ্ভুত একটা প্রশ্ন করে ফেললেন আপনি। খুব কষ্টের সেই বিষয় আমার পক্ষে। সময়ে কিন্তু আপনাকে তো যেতেই হতো। কিন্তু পরিবারের যে পরিস্থিতি ছিল, সেটা তো না, সত্যিই। আমার স্ত্রী তারপর আমার শ্বশুরবাড়িতে চলে গেল নিজের বাড়িতে। তারপর সেখানে একটা কলেজের লেকচারার হয়ে গেল কিছুদিনের জন্য। পলিটিক্যাল সায়েন্সের। আর এমার্জেন্সি ১ বছর যখন পূরণ হয়ে গেল তখন সাধারণত একটা ধারণা ছিল যে ১ বছর পর জেল থেকে ছাড়া পাবে। কিন্তু তখন আমার এক খুড়তুতো ভাই ছিল, সে আজও আছে। গাজীপুর পোস্ট গ্র্যাজুয়েট কলেজ ম্যাথমেটিক্সের লেকচারার ছিল। তাকে আমার মা জিজ্ঞাসা করেছিল যে, উনার নাম হলো শ্রী বিজয় সিং। ওকে জিজ্ঞেস করল যে, "এখন তো ১ বছর হয়ে গেছে, রাজনাথ তো চলেই আসবে নিশ্চয়ই?" ও বলল যে, "না মা, মানে ঠাকুমা বলত। ঠাকুমা ১ বছরের জন্য আরো এক্সটেন্ড হয়ে গেছে, বেড়ে গেছে।" তখনই ও উনার ব্রেইন হ্যামারেজ হয়। আর আমি বুঝতে পারছি যে আপনার মনের উপর দিয়ে কি ঝড় বয়েছে। ২৭-২৮ দিন হসপিটালে ছিলেন, তারপর উনি মারা গেলেন। যখন এমার্জেন্সি শেষ হলো, হুম। আপনি ফিরে এলেন, তখন রাজনীতিতে কি আপনার ১ম পদক্ষেপ ছিল? ১ম পদক্ষেপ কি বলব? মানে আমি এসে একটা ৩ কামরার ভাড়ার বাড়ি ছিল যেখানে আমরা থাকতাম স্বামী-স্ত্রী। আর আমি সকালে এ বে বে বিকেলে রাতে ফিরেছিলাম ছাড়া পেয়ে। সকালে আমি আমার প্যান্ট শার্ট ওই সবকিছু, ও ওই পুলোভার-টুলোভার যা ছিল সব ছেড়ে আমি চা খাচ্ছিলাম। একটা বাঙালি পরিবার ছিল, তারা এই চাটা সব দিয়ে যেত। ঘর-টরগুলোও খুব নোংরা ছিল। তো সেই সময় আমাদের জনসংঘের একজন বয়স্ক নেতা ছিলেন। উনার নাম ছিল স্বর্গীয় কেদার সাহেব। উনি এসে বললেন যে, "একটা ফোন এসেছিল বারাণসী থেকে আমার জন্য। সেখানে বারাণসী, দিল্লি থেকে একটা ফোন এসেছিল যে, আপনাকে পার্লামেন্টের ইলেকশনে লড়তে হবে। আর আপনাকে এই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সি থেকে আপনাকে ২ দিন পর তরশু বলেছিল উনারা, ফর্ম ফিল আপ করতে হবে। এটা ওরা আদেশ পাঠিয়েছে।" আমি গেছিলাম। আমার কাছে আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা। কারণ সেই সময় আমার বয়স ছিল প্রায় ২৫ এর কাছাকাছি। তারপর আমি ধুমধাম করে গেলাম। ফর্ম-টর্ম সব জমা পড়ল। অথরিটি লেটার পেলাম, সবকিছু পেয়ে গেলাম। কিন্তু আবার সেই দিনই যেদিন ম্যাজিস্ট্রেট আমাকে সিম্বল দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছিলেন, আমরা সবাই উপস্থিত ছিলাম। বেশ কয়েকজন অ্যাডভোকেটও ছিল। আমাদের মুরলীধর পান্ডে আর রামাচার্জি পান্ডে,
আগে জনসংঘের প্রাক্তন বিধায়ক ছিলেন। উনারাও সঙ্গে ছিলেন। ততক্ষণে একজন ব্যক্তি টেলিগ্রাম নিয়ে চলে এলো। যখনই ম্যাজিস্ট্রেট আমাকে সিম্বল দিতে যাচ্ছিলেন, তখনই উনি বললেন, "সরি মিস্টার সিং, একটু পরে আ আমি কালেক্টর বাবুর সঙ্গে দেখা করে আসছি। তারপর আমি দেখছি।" তারপর চলে গেলেন এবং যখন ফিরে এলেন তখন বললেন যে, "মিস্টার সিং, আপনার অথরিটি লেটারের ক্যান্সেলেশন অর্ডার।" আর ফকির আনসারির অথরিটি লেটার চলে এলো। আর আপনার টিকিট বাদ পড়ে গেছে। লোকজনের মধ্যে অনেক উত্তেজনা সৃষ্টি হলো। কিন্তু সেই সময় উপরওয়ালা আমাকে খুবই সহ্যশক্তি দিয়েছিলেন। আর আমি দেখলাম যে সেখানে কোন রকম ঝগড়াঝাটি যেন না হয়। একটা মাইক ছিল সেখানে। সেই মাইকটা নিয়ে আমি সেখান থেকে আপিল করলাম, ফকির আলী আনসারি যেখানেই থাকুন, ভদোইতে থাকেন উনি। খুবই সজ্জন ব্যক্তি ছিলেন। আমি বললাম, "ফকির আলী আনসারি যেখানেই থাকুন এসে আপনার সিম্বলটা নিয়ে যান।" আর সেখানে আরো কিছু বলাবলি করে আমি ঘোষণা করলাম। তখন ঘড়িতে প্রায় ৩টে একেবারে বেজে গিয়েছিল। আর আমি উইথড্র করতে পারছিলাম না। করতে পারব না। ম্যাজিস্ট্রেট আমাকে কম্পেল করছিলেন যে, "আপনি আপনার পছন্দের কোনো একটা সিম্বল নিয়ে নিন।" আমি বললাম, "আমার কোনো চয়েস নেই।" কিন্তু আমি জনগণের কাছে এটা আপিল করেছিলাম। সবার কাছে এটাই আপিল করব যে, ভোটদান পত্রে তো আমার নাম থাকবেই, কিন্তু যদি কেউ আমার নামের আগে মোহর লাগায়, তাহলে আমি মনে করব যে আমার মাথায় কলঙ্কের টিকা লাগানো হচ্ছে। সকলেরই ফকির আলী আনসারিকে সাপোর্ট করা উচিত। আর সেটার পরিণাম হলো এই যে, ভোটের সময় ফকির আলী আনসারি আমাকে সবসময় সঙ্গে করে নিয়ে যেতেন, পুরো ভোটের সময়টা। চৌধুরী চরণ সিংয়েরও মিটিং ছিল। চৌধুরী চরণ সিংয়ের সেই সময় মিটিংয়ে আমাকে দিয়ে প্রচার করানো হয়েছিল। প্রচুর ক্রাউড ছিল, হেভি। 50,000, 60,000, 70,000 সেই সময় খুবই ভিড় হতো। আর তখনও আমি সেই একই কথা বলেছিলাম। আমার নাম তো ভোটদানপত্রে থাকবে, কিন্তু কেউ যদি আমার নামের আগে মোহর লাগায়, তাহলে আমার মাথায় কলঙ্কের কিন্তু টিকা লাগানো নরমালি হবে। কারো টিকিট ক্যানসেল করে অন্য কাউকে লাস্ট সময় দিলে পরে প্রচন্ড রাগ হয়। তাহলে আপনার রাগ হয়নি তখন? না, ভালো তো লাগেইনি। কথাটা সত্যি যে ভালো লাগেনি। কারণ ছোটবেলা থেকেই একটু সেনসিটিভ ছিলাম। কিন্তু উপরওয়ালা তো সদ্বুদ্ধি দিয়েছেন। সবই ঈশ্বরের কৃপা, আর কিছুই বলব না। ঈশ্বরের কৃপা যে আমি তাহলে ১ম বার কবে এমএলএ হলেন? ১৯৭৭ এ সেটাও চৌধুরী চরণ সিং বাবু আমাকে সিম্বল পাইয়ে দিয়েছিলেন, জনসংঘ থেকে। কারণ উনার মিটিংয়ের যে আমি প্রচার করেছিলাম ৩-৪ মিনিট আমি কথা বলেছিলাম। কিন্তু সেখান থেকে টেক অফ করার পর যখন আমি লখনৌতে গেলাম, সেখানে পণ্ডিত মাধব প্রসাদ ত্রিপাঠী, রবীন্দ্র কিশোর শাহী বাবু আমাদের লিডার ছিলেন সেই সময়। তাদেরকে উনি বলেছিলেন যে, জনসংঘের সমস্ত লোকজন একটা টিকিট আমার তরফ থেকে রাজনাথ নামের ছেলেটাকে দিতে হবে। কিন্তু এখান থেকে যে ৪ মাসের পর অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল, যে নামটা গিয়েছিল, আশারাম যাদব বাবু সিটিং এমএলএ ছিলেন, উনার নাম পাঠানো হয়েছিল। কিন্তু যখন দিল্লিতে এলেন, তখন চৌধুরী চরণ সিং বললেন যে, "সংঘের লোকজন কি একটা টিকিটও আমাকে দিলেন না?" তখন উনি উনার নাম কেটে আমার নাম লিখে দিলেন আর আমি এমএলএ হয়ে গেলাম। কিন্তু আপনার ব্যাপারে রিসার্চ করতে, করতে এটাও জানা গেছে যে আপনিও কারোর নাম কেটে দিয়েছিলেন। কোথায়? আপনি যখন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন, তখন হুম। আপনি ছেলের টিকিট দিতে অস্বীকার করেছিলেন? ও! ২০০৭ এ যেটা হয়েছিল, উত্তরপ্রদেশে বিধানসভার ইলেকশন ছিল। তো শ্রী কল্যাণ সিং বাবু আজও আছেন। আমার থেকে বড় উনি সম্মানীয় কল্যাণ সিং মিশ্র বাবু এখন আমাদের গভর্নর রাজস্থানের। এইসব লোকজন আ বারাণসীর একটা বিধানসভা কেন্দ্র থেকে আমার ছেলে পঙ্কজের নাম নিয়ে এসেছিল। তখন আমি ইলেকশন কমিটিকে চেয়ার আমিই করছিলাম, কারণ আমি সেই সময় পার্টির অধ্যক্ষ ছিলাম। অটলবাবু, আদবানিবাবু দুজনেই আমার আশেপাশে বসেছিলেন। তখন আমি রিফিউজ করে দিলাম। আমি বললাম যে, "আমি নিজে হাতে আমার ছেলেকে টিকিট দেব না।" তো অটলবাবুর যে ধরনের স্বভাব ছিল, উনি বললেন যে, "আমাদের ডিসেন্ট নোট করে নেওয়া হোক ইলেকশন কমিটিতে। আমি এর সঙ্গে সহমত নই।" তো আডবাণীবাবুও বলে দিলেন এবং সবাই বললেন যে সহমত। আর অনন্ত কুমার যিনি এই সবে মারা গেলেন, আমার কলিগ ছিলেন, উনি আমাদের ইলেকশন কমিটির সেক্রেটারি ছিলেন। উনি বললেন, "যাও ঘোষণা করে দাও। গো।" ঘোষণা করা হলো। তারপর আমি যখন বাড়ি ফিরলাম, বাড়িতে তখন পঙ্কজ এলো প্রণাম করতে। আমি তখন আশীর্বাদ দিইনি। খুব কষ্ট পেল আর নিজের মাকে গিয়ে বলল, "মা, উনি আমার উপর রেগে আছেন।" আমি বললাম যে, "নিজের হাতে আমি আমার ছেলেকে সিম্বল দিতে পারব না। কারণ আমার কাছে সবাই সমান।" তারপর পঙ্কজ যখন এলো, পঙ্কজ খুবই ধৈর্য ধরেছিল। আমি পঙ্কজের প্রশংসা করছি। ধৈর্য ধরে কাজ করেছিল ও। বলল, "বাবা, আপনি যদি না চান আমি ইলেকশন লড়ব না।" চোখে জল ছলছল করছিল। এটা বলেছিল যে, "আপনি যদি কিন্তু না চান।" নরমালি
বাবা যদি বড় নেতা হন তাহলে ছেলের খুবই লাভ হুম। হয়। আপনি তো লোকসান করে দিলেন। না, না, একদমই না। নিজে হাতে আমি একদমই টিকিট আমার ছেলেকে অধ্যক্ষ থাকাকালীন নিজের হাতে সেটার উপর আমি সিগনেচার করতে পারব না। এইটুকু আমি বলব। এটা তো পরের কথা। এখন যিনি আমাদের প্রধানমন্ত্রী বাবু আছেন সেই সময় অধ্যক্ষ ছিলেন। আজ যিনি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ বাবু ছিলেন তখন। তারাও হয়তো আমার কথা শুনছেন। আজ পর্যন্ত কাউকে আমি জীবনে কখনো বলিনি। এরা সবাই নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলার জন্য কখনোই বলিনি। আমি তো সার্বজনীন রূপেই বলছি। আমি আমি দেখেছি যে প্রধানমন্ত্রীজি আপনার ছোট ছেলে নীরজ হুম, ওকে একটা সার্টিফিকেট ইস্যু করেছেন এই গত সপ্তাহে। হুম। উনি বলেছেন যে মোদির বিকশিত ভারত সংকল্পের নাম্বার 1 অ্যাম্বাসেডর হলেন নীরজ সিং। হলে আর কি করা যাবে? আপনি তো কখনো ওর প্রশংসা করেন না, ওর কথাও বলেন না। না, না। নিজের ছেলেকে কারই বা খারাপ লাগে? ভালোই হয়েছে। সেও অ্যাক্টিভ থাকে সোশ্যাল পলিটিক্যাল এই মোদিজি অনেক আরকি। প্রশংসা করেছেন ওনার এবং ওনার কাজেরও। ১ সপ্তাহের মধ্যে উনি ৫০,০০০ অ্যাম্বাসেডর বানিয়েছেন বিকশিত ভারতের। হ্যাঁ, আমিও শুনেছি বানিয়ে দিয়েছে। আপনি পরিবারের জন্য তো কিছুই করেন না। তা সত্ত্বেও রাহুল গান্ধীকে যখন প্রশ্ন করা হলো পরিবারতন্ত্র সম্পর্কে, বংশতন্ত্র সম্পর্কে, হ্যাঁ, তখন উনি ওই সাংবাদিককে বকলেন এবং তাকে বললেন যে, "আপনি অমিত শাহকে জিজ্ঞেস করুন ওনার ছেলের ব্যাপারে, হ্যাঁ। রাজনাথ সিংকে আমি জিজ্ঞেস করুন ওনার ২-১ ছেলের ব্যাপারে।" আমি ২-১ টা শব্দের মাধ্যমেই বলতে চাই রজতবাবু। আমি জীবনের রাজনীতি যা করেছি, আমার পেছনে যে যা কিছুই বলুক না কেন, ভগবান রাম যখন বাঁচতে পারেননি, আমি কি করে বাঁচব? কিন্তু কারোর চোখে ধুলো দিয়ে আমি কখনো জীবনে রাজনীতি করিনি। যখনই রাজনীতি করেছি, মানুষের চোখে চোখ রেখে রাজনীতি করেছি। কারোর পেছনে যেন কেউ কথা না বলে। যখনই কথা বলার দরকার সামনে এসে বলুক। দেখুন এটা সবাই জানে যখন ২০১৩ তে ভারতীয় হুম, জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন, হুম। তখন আপনি বড়, বড় মানুষের বিরোধিতা সত্ত্বেও মোদিজির নাম আপনি ডিক্লেয়ার করেছেন। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হবেন, এটাও আপনি করেছেন। আরে আমি কিছুই করিনি। আমি অধ্যক্ষ ছিলাম। আমার মনে হলো কি আর কারণে? আমার মনে হয়েছিল যে জনগণের মধ্যে যদি কারো নাম সেই সময় যে খুব বেশি তো নয় কিন্তু সবসময় চর্চায় থাকতো। আমরা যে ২, ৩, ৪ জন ছিলাম। আমার মনে হলো যে মোদিবাবুর ভেতরে সেই ক্ষমতা রয়েছে কারণ যেভাবে উনি মুখ্যমন্ত্রী রূপে গুজরাটের মধ্যে সরকার চালিয়েছেন আর একটানা ৩ বার সরকার গঠন করেছিলেন। আমার মনে হয়েছিল যে এই দেশকে সঠিকভাবে যদি কেউ নেতৃত্ব দিতে পারে তাহলে সেটা মোদিবাবুই দিতে পারবেন। এইজন্যই আমি উনার নামটা ঘোষণা করেছিলাম। সেই সময় কি আপনি কল্পনা করেছিলেন যে ১০ বছর পরে নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড ম্যাপে থাকবেন, দুনিয়ার বড়, বড় লিডারদের সাথে উনার নাম থাকবে, ভারতে এত জনপ্রিয়তা পাবেন, এত ক্ষমতাশালী হবেন? আমার সঙ্গে যারা থাকেন তাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করবেন। হয়তো মোদিবাবুর কাছে এই তথ্যটা নেই। উনাকে জিজ্ঞেস করবেন আমার ধারণা কি ছিল উনার সম্পর্কে। আমার মনে হয়েছিল যে উনার মধ্যে একটা ক্ষমতা রয়েছে, প্রতিভা আছে, একটা যোগ্যতা আছে। আর সেই সামর্থ্য আছে, শক্তি আছে। উনি দেশকে সঠিক নেতৃত্ব দিতে পারবেন আর উনি থাকাকালীন পৃথিবীতে এই দেশ অনেকটা এগিয়ে যাবে। এরকম একটা ধারণা ছিল মনের মধ্যে। আমি বলতে পারি যে সেই সময় আমার যা ধারণা ছিল সেটা একেবারে সঠিক হয়েছে। আর আমার সঙ্গে যে ২ জন লোক থাকে আমার অন্তরঙ্গ তাদেরকে তো আপনি চেনেন। আপনি তাদের জিজ্ঞেস করুন আমি ঠিক ছিলাম না ভুল? আর আমি তো গোয়াতেই ছিলাম সেই সময় যে সময় ইলেকশন ম্যানেজমেন্টের কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল। তারপরেই কারণ আমি অধ্যক্ষ ছিলাম, সেই সময় অরুণ জেটলি সঞ্চালনা করছিলেন। সা সেই কার্যক্রমের কার্যকর্তাদের অনেক বড় মিটিং ছিল। প্রায় ৫-৬ হাজার ৮ হাজার কার্যকর্তা ছিলেন। তা ১ম এই মোদিবাবুকে বলার জন্য আমন্ত্রণ জানানো হলো। স্বাভাবিকভাবেই অধ্যক্ষ পরেই কথা বলে। তখন আমি মোদিবাবুকে বললাম যে, "আপনি বসুন।" আর আমি দাঁড়িয়ে পড়লাম। আমি অডিয়েন্সকে বললাম যে, "আমি জানি আমি একজন অধ্যক্ষ, আমার পরে বলা উচিত। কিন্তু আজ দেশ কোনো পার্টির অধ্যক্ষের কথা শুনতে চায় না। বরং দেশ এই নিজের ভবিষ্যতের নেতার কথা শুনতে চায়। সেইজন্য আমি দাঁড়িয়ে পড়লাম। আর আমার পর মোদিবাবু বলবেন।"